তখনও তের হাত ধরে বসেছিল। হঠাৎ তের হাত নড়ে ওঠে। জাঙ্কুক বুঝতে পারে তের জ্ঞান ফিরছে। তে, সোনা। খানিকক্ষণ পর তে পিটপিট করে তাকায়। তাকাতেই সামনে জাঙ্কুককে দেখতে পায়। রাগে কষ্টে চোখ দিয়ে পানি বয়ে পড়ে। জাঙ্কুক তার দিকেই ছলছল চোখ নিয়ে তাকিয়ে আছে। তে কিছুক্ষণ যাবত তাকিয়ে থাকার পর মুখ ঘুরিয়ে নেয়। তে, এই তে, সোনা, সরি, আর করবো না, আর কখনো ছেড়ে যাব না, একা ফেলে দূরে যাব না সোনা, সরি। তে মুখ ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। পানি ভেজা চোখ নিয়ে বলে, অসভ্য একটা, এখনো কি একবার জড়িয়ে ধরবেন না? জাঙ্কুক মুচকি হাসে। সাথে সাথে থেকে উঠিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। আই এম সরি সোনা, আই এম সো সরি, ক্ষমা করে দাও। এখন থেকে কোথাও যেতে দেব না, এই বুকে আগলে রাখবো। জাঙ্কুক বলে কান্না করে দেয়। কি হয়েছে সোনা, কান্না করছো কেন? আমি আছি তো এখানে। জাঙ্কুক, আমি এক মুহূর্তে ভেবেছিলাম আমি সব হারিয়ে ফেলেছি। কিছু হয়নি সোনা, আমি আছি তো। জেগে এইসব বাইরে থেকে দেখছিল। তার চোখ বেয়েও পানি পড়ছিল। সেও যে থেকে ভালোবাসতো, কিন্তু প্রিয় মানুষকে খুশি দেখে জেগেও মুচকি হাসি দেয়। চোখ মুছে দরজায় নক করে। আসবো? জাঙ্কুক তাকে ছেড়ে দিয়ে জেগে ভিতরে আসতে বলে। আচ্ছা, আমি কি ডিস্টার্ব করে ফেললাম? জেগে, এসব কি বলছো? মানে, সরি। ইটস ওকে দে। উফ, না না ভাবি, আই এম সরি এতদিন তোমাকে ডিস্টার্ব করার জন্য। এখন থেকে আমার ভাইয়া তোমায় ডিস্টার্ব করবে। তে জাঙ্কুক সকলেই লজ্জা পায়। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি যাই। জেকে, থ্যাঙ্কস, আর সরি। আরে ভাবি, ইটস ওকে, আমি কিছু মনে করি নাই। এখন আমি আসি, ঠিক আছে? আর তোমাদেরকে ডিস্টার্ব করলাম না। বলে জেকে উল্টো দিক মুখ ঘুরিয়ে নেয়। চোখ ভর্তি তার পানি। চোখে তার পানি ঝলঝল করছে। চোখে পানি আর মুখে একটা সফট হাসি নিয়ে বাইরে বেরিয়ে যায়। কেটে গেছে গোটা একটা মাস। এই এক মাসে তে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর আজ তে আর জাঙ্কুকের বিয়ে। সকলে ভীষণ পরিমাণে খুশি। আর সব থেকে বেশি খুশি হলো তে। কিন্তু এই খুশির মাঝেও তের মনটা ভীষণ পরিমাণে খারাপ। মুখ গোমড়া করে বসে আছে বিছানার সামনে। আর তার সামনে রাখা ফোন। খচ্চর বেটা, তুই একবার শুধু ফোন কর, তোর একদিন কি আমার একদিন। আজ সকাল থেকে একটা বড় মতো ফোন দেয় নাই। সারা খরগোশের বাচ্চা, তুই একবার ফোন কর, তোর খবর আছে। জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করার পরেও জাঙ্কুক ফোন করে না। এবার তে অনেকটাই রেগে ফোন করে। একটু রিং হওয়ার পরে ওই পাশ থেকে জাঙ্কুক ফোন ধরে। ওই খরগোশের বাচ্চা, কই ছিলি তুই বেয়াদব? আমারে ফোন করিস নাই কেন? খুব সাহস হয়েছে তাই না? তোরে যদি একবার হাতের কাছে পাই না, উস্তা দেব। বেবি, কুল ডাউন, আমাকে একটু ঘুমাতে দাও। রাখ তোর ঘুম, আমাকে আর ফোন করবি না। আর আমাকে বিয়ে করতে আসতে হবে না, আমি কুমারই থাকবো। বলেই ফোন কেটে দেয়। আর এদিকে জাঙ্কুক মুখে অসহ্য নিয়ে বলে, উফ, বিয়ের আগেই এত জ্বালায়, না জানি বিয়ের পরে কি হবে। ধুর, ভালো লাগে না। জেকে আজ বাসায় আসবে। সে গেছিল একটা বিজনেস ট্যুরে। এখন সে একটা কোম্পানিতে কাজ করে। যদিও সে নতুন, তবে তার কাজের দক্ষতা দেখে কোম্পানির সিইও তাকে চেয়ারম্যানের পজিশন দিয়েছে। আর কোম্পানির সিইওর নাম হলো বং। তিনি একজন অত্যন্ত ভালো লোক। জেকে কাজ সেরে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সমস্ত কিছু গুছিয়ে প্লেনে উঠে পড়ে। একটু পরেই একটা মেয়ে তার পাশের সিটে এসে বসে। মেয়েটার মুখ পুরো ঢাকা ছিল। জেকের একটু খটকা লাগলো। সে মেয়েটার কাছ থেকে দূরে বসলো। মেয়েটা তার দিকে তাকায়। আর তার দিকে তাকাতেই জেকের মনে পড়ে যায় একজনের কথা। তুমি, তোমাকে খুব চেনা চেনা লাগছে। এই মেয়ে, তুমি মাথা খোলো তো, তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমি? তোমার গলার ভয়েস এত চেনা চেনা লাগছে কেন আমার? যা, কি বলছেন? চেনা চেনা লাগবে কেন? মনে হচ্ছে তোমার সাথে আমি কথা বলেছি। আর তোমার চোখ দুটো এত চেনা চেনা লাগছে কেন? আপনি আপনি সব কি বলছেন? যত সব, আমাকে চেনা চেনা লাগছে কেন? মেয়েটি বিরক্ত হচ্ছে দেখে জেকে আর বেশি কিছু জিজ্ঞাসা করে না। মুখে নাইট ব্যান্ড নিয়ে ঘুমানোর চেষ্টা করে। মেয়েটি তার দিকে অবলাপ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। উফ, মিস্টার হ্যান্ডসাম, আপনি সামনে থেকে দেখতে আরো হ্যান্ডসাম। আমি আবার আপনাকে দেখে ক্রাশ খেলাম। পুরো রাস্তা মেয়েটা জেকেকে দেখে কাটিয়ে দেয়। জেকে যখন চোখ খোলে তখন মেয়েটা চলে গেছে। জেকের মনে একটাই প্রশ্ন, মেয়েটার চোখ দুটো কেন এত চেনা চেনা লাগলো? আজ টেকুকের বিয়ে। দুই বাড়িতে ভীষণ আয়োজন। জিন কোমরে হাত দিয়ে হাতে খুন্তি নিয়ে চলে যায় উপরে জাঙ্কুকের রুমে। দেখে তিনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিন গিয়ে সোজা জাঙ্কুকের কান ধরে বলে,
এই যে লাট সাহেব, বলি বেলা কত হয়েছে, আমার বৌমাকে আনতে যাবি না? ওঠ এখনি। উফ মা, তোমরা দুইটা মিলে আমার জীবনটা শেষ করে দিলা। শেষ করলাম মানে? তুই এখন উঠবি নাকি আমি তোকে ফোন করব? না মা, প্লিজ ওই শাকচুন্নিকে আসতে বলো না, আমি শেষ। জিন অট্ট হাসি দিয়ে ওঠে। শাকচুন্নি মানে? আর কি বলতাম মা, জীবন তেজপাতা করে দিয়েছে। এখন আমার এই তেজপাতা বৌমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আয়। বলে জিন বাইরে চলে যায়। জাঙ্কুকের হঠাৎ মনে পড়ে আজ তার বিয়ে। এক লাফ দিয়ে বিছানার উপর উঠে পড়ে। তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে তাকে ফোন করে। কি সমস্যা? বাবা, বউটা কি রেগে আছে? না মশাই, রেগে থাকবো না, আপনাকে চুমু খাবো। হ্যাঁ, সেটা তো আজ এমনিতেও দিতেই হবে। শাট আপ, তোমার সাথে কোনো কথা নাই, ফোন রাখো। শোনা, জানো আমার কলিজা রাগ করে না, সরি। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে বলো। বলছি শোনা, আজ আমাদের বিয়ে, একটু পরে আমার প্রিন্সেসকে দেখবো। এই দিনের জন্য কত অপেক্ষা করেছি। হয়েছে হয়েছে, থামো, আর পাম মারতে হবে না। কি পাম? সেটা আবার কি? তোমার তো জানার দরকার নাই, আমার অনেক কাজ আছে, আমাকে সাজাতে এসেছে। আচ্ছা সোনা, ভালো করে সাজবে কিন্তু, আজ সারা জীবনের জন্য আমার হতে যাচ্ছ। কিম পরিবারের অনেক লোকজন, আত্মীয় স্বজন এসেছে। সকাল সকাল জিমিন চলে এসেছে। যেহেতু একটু পরেই বিয়ে পড়ানো হবে, তাই পার্লার থেকেও সাজানোর লোকজন চলে এসেছে। এই তোমরা দাঁড়াও, আমার বেস্টিকে আমি সাজাবো। আমি একজন মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? তাহলে শুধু শুধু আমাদের এনেছেন কেন? এই শাট আপ, আমি অত ভালো আর্টিস্ট নই। আমি যদি ভুল করি তাহলে বলে দেবে, ঠিক আছে? ওকে ম্যাম। আয়ু আজ ভীষণ পরিমাণে ব্যস্ততার মাঝেই তাকে পেছন থেকে একটা মেয়ে জড়িয়ে ধরে। তাকে দেখে আয়ু পুরোই হতবাক। দিদি তুই কেমন আছো খালামণি? ভালো আছি মা, তা এতদিন পর আমার কথা মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, শুধু পাপা আসতে দেয় না। বং, তুইও না বড্ড বেয়াদব, মেয়েটা আমার কষ্ট পায়। আর তুই? তোমার বোনের জন্য সব, ওর আসার সময় নাই, তাই মেয়েকে একা পাঠাতে পারি না, আজকেও তো আসতে পারে নাই। আচ্ছা যাই হোক, তেতে আয় তো মা, তোর তেয়া আপুকে সাজানো হচ্ছে, চল তোকে ওদের কাছে দিয়ে আসি। আয়ু তেতেকে নিয়ে চলে যায় তের রুমে। রুমে যেতেই সকলে তেতের দিকে তাকিয়ে থাকে, কারণ তেতেকে হুবহু পুরো তের মতন দেখতে। মামনি, তুমি জেরক্স কপিকে কই থেকে আনলে? আরে জেরক্স কপি তো, এটা আমার বোনের মেয়ে, মানে তের খালামণির। ওরা দুজন তো একসাথেই হয়েছিল, শুধু কিছু মিনিটের আগে পরে। আমার আর আমার বোনের ডেলিভারি একদিনেই এক সময় হয়েছিল। ছোট থেকেই দুজনের অনেক মিল, কিন্তু বড় হয়ে যে এত মিল হবে বুঝতে পারি নাই। তারপর আমার বোনটা বিদেশে চলে গেল, এরপরে আর আসেনি, সেই জন্য তো ওকে চেনে না। কিন্তু মা, আমাদের এত মিল। হ্যাঁ কি জানি মা, দেখতেও তো সেম সেম। তোদের তো আগে দেখা হয়েছিল, তুই হয়তো ভুলে গেছিস, কিন্তু তেতে ভুলে নাই। আসো তেতে, এখানে বসো। তেতে সকলের সাথে মিশে যায়, যেহেতু তারা এক বয়সী, সেই কারণে মিল হতে খুব একটা দেরি হয় না। কিরে বাবা, কেমন আছিস? মা ভালো আছি। মা আমি রুমে যাচ্ছি, আমি একটু ক্লান্ত। জেকে সোজা রুমে চলে যায়। একটু পর রুমে জাঙ্কুক আসে। কিরে কি খবর ভাই? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা তুই রেস্ট নে, একটু পর কিন্তু বেরোতে হবে। আমি রেডি হচ্ছি। জেকে বিছানায় নিজের শরীরটা ছেড়ে দেয়। এই কিছু মাসে জেকে অনেক চেঞ্জ হয়েছে। এখন মনের মধ্যে তের জন্য ফিলিংসও কমে গেছে, কারণ জেকে জানে এর কোনো ভবিষ্যৎ নাই, তাই নিজেকে দমিয়ে সামনে এগিয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সেই মেয়ের মেসেজ। এতদিন পর মেয়েটার কাছ থেকে মেসেজ পেয়ে জেকে এক লাফ দিয়ে ওঠে। কি করছেন? ও ওয়াও, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোন এক চিপায়, এখন একটু বের হয়েছি, তাই আপনাকে মেসেজ দিলাম। ও আচ্ছা, কেমন আছো আর শরীর কেমন আছে? ভাবতে ভাব, আসতে এত কিছু একসাথে কেউ জিজ্ঞাসা করে? বলছি আমি না কোরিয়াতে এসেছি, ভাবছিলাম যদি একদিন আপনার সাক্ষাৎ পেতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি পরে জানাবো, এখন রাখি, খালামণি ডাকছি। বলে মেয়েটি অফলাইন হয়ে যায়। হ্যাঁ এখন একটু শান্তি লাগছে। কিরে ভাই, কখন আসছিস? মনে আছে তো তুই আমাদের দলের? হ্যাঁ ভাই মনে আছে, তোর জন্যই আজ আমার জিমিনের সাথে ঝগড়া হয়েছে। ভাই বন্ধুর জন্য একটু সহ্য কর। সেটাই তো করছি, তাই তো ঝগড়া করে ছেলের দলে আসলাম। জাঙ্কুকরা অলরেডি বেরিয়ে পড়েছে, বেশি দূর না বলে সবাই আস্তে আস্তেই যাচ্ছে। এদিকে তের বাসায় সমস্ত কিছুই তৈরি, তেকে সাজানো কমপ্লিট। তেকে আজ ভীষণ পরিমাণে সুন্দর লাগছে, এক কথায় অপ্সরা।
আমাকে সবাই ক্রেডিট দাও, আমার বেস্টিকে আমি সাজিয়েছি। জিমিন আপু, তুমি কিন্তু ভালো আর্টিস্ট। আই নো। পেপে, মা একটু এখানে আয় তো। কি হয়েছে খালামণি? পেপে, মা তুই একটু উপরে ঘরে যেতে পারবি? দেখবি কোনে একটা ঘর আছে, ওই ঘরে কাচের বয়ামের মধ্যে কতগুলো গোলাপ ফুল আছে, আমাকে একটু এনে দিবি মা? হ্যাঁ মামনি, আমি এক্ষুনি আনছি। পেপে চলে যায় ফুল আনতে। বড়দের বাসার লোক চলে এসেছে। সব শালি আর বিয়ানরা দরজার সামনে পথ আটকে ধরেছে। এই যে বিয়ান সাহেব, টাকা না দিলে পৌ নিয়ে যেতে দেব না। কত টাকা চাই? কম পক্ষে 80,000। বাপরে বাপ, বউ বুঝি এত দামের হয়? দিতে হলে দিন, না হলে বাসায় ফিরে যান। দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের সবার চোখ বন্ধ করে থাকতে হবে। ও মা, এটা আবার কেমন শর্ত? মানতে হলে মানবেন, না হলে টাকা পাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম। তারা সকলেই চোখ বন্ধ করতেই বরের বাড়ির লোক সহ বর টুক করে ভিতরে ঢুকে পড়ে। শালিরা সহ বেয়ানরা সবাই ভীষণ পরিমাণে রেগে যায়। বেচারা বেয়ানগুলা ঢপ খেয়ে গেলে তো। বিড়ালের ছাও, তোকে একবার শুধু আমি হাতের কাছে পাই, আমাকে বোকা বানানো, তাই না? জাঙ্কুক অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিতুকি করছে একটা বার তেকে দেখার জন্য, কিন্তু তেকে তো আনাই হচ্ছে না। আরে ভাই আস্তে, আজ থেকে তো ও পুরোই তোর, একটু অপেক্ষা কর। ভাই তুই বুঝতে পারছিস না, তোর টাইম আসুক তুইও এমন করবি। বুঝতে পারছি ভাই, আমার গার্লফ্রেন্ডটাও না শুধু উড়ে উড়ে বেড়াচ্ছে, একবার আসছেও না। কি রে, কি বলছিস? কিছু না কিছু না, বুঝতে পারছি ভাই, নিজেকে একটু কন্ট্রোল কর। রাখ তোর কন্ট্রোললেস, আমি আর কন্ট্রোল করতে পারছি না। এই বাসায় কি কোথাও ওয়াশরুম নাই? কোথাও একটা ওয়াশরুমও খুঁজে পাচ্ছি না। জেগে ঘুরতে ঘুরতে পুরো বাড়ি ঘুরে ফেলে, কিন্তু একটা ওয়াশরুম খুঁজে পাচ্ছে না। হঠাৎ একজনকে জিজ্ঞাসা করে, বলছি আন্টি, ওয়াশরুমটা কোথায়? সামনে একটা ঘর আছে, ওইখানে তো লেডিস আছে, আপনি উপরের ঘরে চলে যান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জেগে সোজা উপরের ঘরে চলে যায়।